নমস্কার বন্ধুরা। গল্পকথায় আজ যে গল্পটা সবাইকে শোনাবো তা শুনলে বুঝতে পারবেন যে লোভ লোভ মানুষকে কতটা আনন্দ দিতে পারে, আবার সেই লোভই মানুষকে কিভাবে ধীরে ধীরে মৃত্যুর মুখের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই ঘটনা। তো চলো সেই রোমাঞ্চকর সেই গল্পের নাম গুপ্তঘর। সোনাঝুরি গ্রামের ছেলে রতন, বয়স হবে ওই 25 বছর। বাড়িতে বাবা আর মা ঘরোয়া গৃহিণী, আর বাড়িতে বাবা প্যারালাইসিস অবস্থায় পড়ে আছে। ক্লাস 12 পাস করার পর রতনের আর পড়াশোনা করা হয়নি, কারণ তার উপরেই এসে পড়ে সংসারের সব চাপ। পরিবারের একা ছেলে রতন, সংসারের টাকা জোগাড় করতেই তার সময় চলে যায়। রতন গ্রামেরই দিনমজুরের কাজ করে। তার খুব ইচ্ছা ছিল যে সে বড় হয়ে ডিটেকটিভ বা গোয়েন্দা হবে, কিন্তু আর হয়ে ওঠা হয়নি। তবে সে আশা এখনো ছাড়েনি। গ্রামেরই পাঠাগারে সে সপ্তাহে 2 বার নিয়ম করে আসে আর ডিটেকটিভ বই পড়ে। এমনই একদিন সে পাঠাগারে এসেছে। তখন পাঠাগারের ওয়াচম্যান বলল, আজ লাইব্রেরি বন্ধ, পরিষ্কারের কাজ চলছে, তাই আজ আর তোর পড়াশোনা করা হবে না, বাড়ি যা। হতাশ হয়ে রতন বাড়ি ফিরে এলো। আজ তার কোনো কাজ নেই। সে বাড়ি এসে একা শুয়ে আছে। এমন সময় তার মনে পড়ল যে তার দাদু একটা ডায়েরি তার দাদুর একটা ডায়েরি আছে। অনেক দিন আগেই সে দেখেছিল, আলমারিতে তোলা। সে ভেবেছিল পড়বে, কিন্তু সময় হয়ে ওঠেনি। আজ সময় পেয়েছে, তাই সে ভাবল দেখি দাদুর ডায়েরিতে কি লেখা আছে একটু পড়ে। রতন বাড়িতে থাকা পুরনো কাঠের আলমারিটা খুলে দাদুর ডায়েরিটা নিয়ে বিছানায় বসে পড়া শুরু করলো। ডায়েরিটা বেশ মোটা। রতন খানিক ডায়েরিটা পড়ে বুঝলো দাদু তাতে তার জীবনের কিছু সুখ দুঃখের কথা লিখে রেখেছে। রতন আরো 2-4টে পাতা উল্টাতেই দেখলো যে দাদু কিছু একটা নকশা এঁকে রেখেছে, আর তার নিচে লেখা গুপ্ত স্বর্ণ ভাণ্ডার। রতনের ডিটেকটিভ মন, সে আরো একটা পাতা উল্টাতেই দেখলো দাদু একসময় এক ডাকাত দলের সদস্যের বন্ধু ছিলেন। ডাকাতেরা সোনাদানা, ধন দৌলত যা লুট করত তা একসাথে এক গোপন জায়গায় রেখে আসতো। এমনই একদিন ডাকাতি করার সময় পুরো ডাকাত দলটি পুলিশের হাতে ধরা পড়ে যায়। তারপর সবাইকে আটক করে পুলিশ সবাইয়ের ফাঁসি দেওয়া হয়। দাদু একদিন তার প্রিয় বন্ধুকে শেষবারের মতো দেখতে যায়, আর সেই সাক্ষাৎকারেই ওই ডাকাত দলের সদস্য দাদুকে জানিয়েছিল যে তাদের ওই গুপ্তধন রাখার
জায়গার কথা। আর দাদুকে বলেছিল এ বিষয়ে যেন সে কাউকেই না বলে। জানাজানি হলে সব সম্পত্তি চলে যাবে ওই সরকারের হাতে। দাদু সেই ডাকাতের কথা মতো একদিন সেই গুপ্ত জায়গায় যায়, কিন্তু সেইখানে পৌঁছে দাদু দেখে সেখানে সোনাদানা অনেক, আর দাদু নিয়ে যাবার মতো কিছুই আনেনি। মানে কোনো বস্তা বা নিয়ে যাবার কোনো জিনিস দাদু হাতে করে নিয়ে আসেনি। তাই দাদু সেখান থেকে চলে আসে, আর পরের দিন পরিকল্পনা করে ওই সোনার ভাণ্ডারে ঢুকে সমস্ত সম্পত্তি সোনাদানা নিয়ে আসার কথা ভাবে। কিন্তু দাদু ঘরে আসার পর সন্ধ্যাবেলায় শুরু হলো দাদুর খুব কাশি, শ্বাসকষ্ট। দাদু বুঝলো যে সে আর বেশিক্ষণ বাঁচবে না। তাই তার পার্সোনাল ডায়েরিতে সে সব কথা আর ওই গুপ্তধনের কাছে যাবার একটা সুড়ঙ্গের নকশা এঁকে গেছেন। তার সাথে দাদু সাবধানও করে গেছেন যে ওই স্থানে যাওয়া আর মৃত্যুকে কাছে ডাকা একই ব্যাপার। রতন অত শত বুঝল না। তার এখন টাকার দরকার, তার জীবন যাই যাক, ওই গুপ্তধন তাকে সংগ্রহ করতেই হবে। এই বলে সে সেদিন বেলা 2টার সময় বাড়ি থেকে একটা লাঠি, একটা টর্চ আর একটা হাতুড়ি ও কিছু বস্তা নিয়ে দাদুর লেখা নিশানা অনুযায়ী হাঁটতে লাগলো। পাশের গ্রামেই একটা পুরনো শিব মন্দির, আর ওই শিব মন্দিরের পাশ থেকে বেয়ে গেছে একটা ছোট্ট মাটির কাঁচা রাস্তা। রাস্তাটা গেছে গভীর জঙ্গলের দিকে। রতন ওই স্থানে উপস্থিত হলো এবং কাঁচা রাস্তা ধরে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। জঙ্গলের অনেক ভেতরেই সে পৌঁছে গেছে, কিন্তু যা, দাদুর লেখা সেই ডায়েরিটাই তো সে ঘর থেকে আনতে ভুলে গেছে। সে জঙ্গলের মধ্যে এসে ভাবতে লাগলো এবার সে কি করবে। খানিকক্ষণ চিন্তা করলো। দাদুর ডায়েরিতে লেখা ছিল একটা কালো পাথরের কথা, যে পাথরটা একটু ঠেলা মেরে সরালেই নাকি সুড়ঙ্গ পাওয়া যাবে। কিন্তু সেই পাথরটা কোথায় রতন খুঁজে বেড়াতে লাগলো। জঙ্গলের এদিক সেদিক খুঁজতে লাগলো। অনেকক্ষণ বাদে খোঁজাখুঁজির পর সে একটা কালো রঙের মোটামুটি বড় একটা পাথর দেখলো। সে তার গায়ের বল দিয়ে সেই পাথরটাকে ঠেলা মারতে লাগলো। পাথরটা সরে যেতেই সে দেখতে পেল একটা সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গ বরাবর এবার সে ঢুকতে লাগলো। সুড়ঙ্গের যতই ভেতরে সে যেতে লাগলো ততই সুড়ঙ্গ আরো ঘন কালো অন্ধকারে ছেয়ে যেতে থাকলো। ঘুটঘুটে অন্ধকার। রতন তার সাথে থাকা সেই টর্চ লাইটটা জ্বাললো। সুড়ঙ্গের এক স্থানে এসে রতন দেখল যে ওখান থেকে 3টে পথ বেরিয়েছে। সে কোন পথে প্রথম যাবে ভেবেই পেল না। তবুও সে একটা পথ তার মধ্যে বেছে নিল এবং সেই পথে টর্চের লাইট জ্বেলে এগোতে লাগলো। খানিকটু গিয়ে সে দেখল দুটো চোখ যেন তার দিকে জ্বলজ্বল করে চেয়ে আছে। রতন ভয় পেয়ে গেল, কিন্তু মন শক্ত করে এগোতে হবে, কারণ এখানে ভয় পাওয়া মানে মৃত্যু। তার সাথে আর কেউ নেই। সে ধুরু ধুরু বুকে টর্চ নিয়ে সেই চোখের দিকে এগোতে লাগলো। সে চোখের কাছে এসে দেখল এ তো দুটো হিরে। সে আনন্দের সাথে লাফিয়ে উঠল। না, এ কোনো অশরীরী আত্মা বা কোনো জন্তু জানোয়ারের চোখ নয়। টর্চের আলোতে হিরেগুলি চকচক করে উঠেছে। রতন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল।
সে হিরে দুটো তার হাতুড়ির সাহায্যে মাটি থেকে বের করে পকেটে পুরে নিল। তারপর সামনের দিকে এগোতে যাবে, না, সামনে আর কোনো পথ নেই, এবার এই বড় দেওয়াল। রতন পিছু হাঁটলো, পিছু হেঁটে আবার সেই তিনমুখী রাস্তার কাছে এলো। সে আবার একটা পথ বেছে নিল। সে যখন ওই পথ দিয়ে এগোতে লাগলো, খানিকটু গেল, কিন্তু এই দ্বিতীয় পথে সে আর কিছুই পেল না। সে পেল শুধু একটা নিরেট দেওয়াল। সামনে যাবার সব রাস্তা বন্ধ। তাই সে আবার পিছু হাঁটলো এবং সেই তিনমুখী রাস্তার কাছে আবার এলো। এবার সে ঢুকলো ৩য় নম্বর রাস্তায়। ৩য় নম্বর রাস্তাটা বেশ লম্বা আর কালো কুচকুচে অন্ধকারে ভর্তি। চারিদিকে চামচিকে ঝুলছে। রতন টর্চের আলো দেখল। অনেকটা পথ সে চলে এলো, কিন্তু কিছুই পেল না। অবশেষে রতন একদম লাস্ট পজিশনে এসে দেখল একটা দরজা। দরজাটা সম্ভবত লোহারই হবে। সে দরজাটা খোলার জন্য এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু দরজা খোলার কোনো কৌশলই সে পেল না। সে খানিকক্ষণ খোঁজার পর দেখল দরজার মাথায় একটা শেকল। তবে সে শেকলটা খোলা, এমনিতেই খুলে যাবে এই ভেবে রতন দরজাটা জোরে জোরে ধাক্কাতে লাগলো, কিন্তু না, দরজাটা এমনিতে খুলছে না। সে মাথায় হাত দিয়ে খানিকটু ভেবে বসে পড়ল। তারপর উঠে রাগে তার হাতে থাকা হাতুড়িটা দিয়ে সেই দরজার শিকলের উপরে জোরে জোরে আঘাত করতে লাগলো। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। রতন টর্চ জ্বেলে আস্তে আস্তে ভেতরে ঢুকলো। এক আস্ত ঘর। ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সোনা, মণি, মুক্তা, পয়সা আর প্রচুর প্রচুর পরিমাণে রতন ভাণ্ডার। রতন নিজেকে ধরে রাখতে পারল না। সে লাফিয়ে লাফিয়ে চিৎকার করে উঠল, আমি পেয়েছি, আমার দুঃখের দিন শেষ। এই বলে সে আনন্দে সোনার ওপর কখনো শুয়ে পড়ল, কখনো মণিবক্তা নিয়ে চুম্বন করতে লাগলো। সে ভাবল যে এই সব দিয়ে তার জীবন এরপরে সুখে শান্তিতে ভরে যাবে। তবে সে ভুলে গেল যে টর্চটা এনেছে, সেই টর্চটার লাইটের ব্যাটারি আর বেশিক্ষণ নেই। টর্চটা ধীরে ধীরে অনেকটাই কমে এসেছে। রতন একটু বসে হা হা করে হাসতে শুরু করলো। সে যেন পাগলের মতন ভঙ্গি করলো এই স্বর্ণভাণ্ডারের স্বর্ণমাণি মুক্তা দেখে। সে একটা বস্তা করে সোনা ভর্তি করলো, আর একটা বস্তা নিয়ে আরও সোনা ভরবে বলে সে যখন রেডি হলো, ব্যাস, টর্চের লাইট নিভে গেল। টর্চের ব্যাটারি শেষ। চারিদিকে ঘন অন্ধকার ছেয়ে গেল। রতন আর কিছুই দেখতে পাচ্ছে না। কি করবে সে ভেবে পেল না। থাক, আজ একটা বস্তা, আবার কাল এসে অন্য বস্তা ভরে নেব। এই বলে রতন যখন একটা বস্তা পিঠে তুলে ওই অন্ধকার চিরে বেরোতে যাবে, এমন সময় জোর ধাক্কা। অন্ধকারে না দেখে সে ঘরের এক দেয়ালে ধাক্কা মেরেছে। সঙ্গে সঙ্গে মাথায় জোরে আঘাত এবং রতন ছিটকে পড়ল মাটির ওপর। হাতে থাকা বস্তাটাও পড়ে গেল কোথায়। সে অন্ধ মানুষের মতো হাতড়াতে থাকলো চারিদিক, এদিক ওদিক। সোনা দানা তার হাতে পায়ে লাগছে, কিন্তু সে তার নিয়ে যাবার কোনো কৌশল বের করতে পারল না। বাইরে
এখন দিন কি রাত সে বুঝে উঠতে পারল না। খিদেও পেয়েছে, শরীরটাও ক্লান্ত, সাথে জলও আনেনি। দুই হাত মাথায় দিয়ে সে ভাবতে লাগলো, দাদু বলেছিল মৃত্যুকে হাতছানি দেবার কথা, তবে সে আর বেশি লোভ না করে দুটো হিরে নিয়েই চলে গেলে ভালো করতো। এই সমস্ত কথা তার মনে আসছে। কেন যে সে এই সোনার ভাণ্ডারে ঢুকতে গেল, সে কেন নিজের বিপদ নিজেকে ডেকে আনলো, তা তাকে সবসময় মনে করিয়ে দিচ্ছে মৃত্যুর কথা। এইসব ভাবতে ভাবতে সে সেখানে ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, সে দেখল সেই একই অন্ধকার, একই পরিস্থিতি। এখান থেকে বেরোবার উপায় তাকে বের করতেই হবে। এরপর প্রায় আরো 2 দিন কেটে গেল। রতন চুপচাপ। ক্ষুধা, ক্লান্তি, তৃষ্ণা তাকে পুরোপুরি বশ করে ফেলেছে। মৃত্যুর সে খুব কাছে নিজেকে অনুভব করলো। রতন আতমরা হয়ে শুয়ে রইল ওই গুপ্ত ঘরের মেঝেতে। রতন খানিকক্ষণ পর আধো আধো চোখে দেখতে লাগলো চারিদিক দিয়ে হালকা হালকা সবুজ আলোর আভাস। কি ব্যাপার? এখানে তো সে ছাড়া আর কেউ নেই। আর এই ঘন অন্ধকার ঘরের ভেতরে আলো কিভাবে আসছে সে বুঝে উঠতে পারল না। ধীরে ধীরে সেই আলো আরো বেড়ে উঠল। একটু একটু করে হালকা সবুজ আলো ভরে উঠল গোটা ঘর। আর রতন দেখলো গোটা ঘরটায় জুনি পোকায় ছেয়ে গেছে। এখন সে মনে করলো, ও সে তো সুড়ঙ্গের মুখ থেকে এসেছিল, আর সুড়ঙ্গের মুখ তো খোলা। তার মানে এই পোকাগুলো ঘরের ভেতরে ঢুকে গেছে, আর তাতেই ঘর আলোকিত হয়েছে। হালকা আলো হলেও ঘন অন্ধকারে ওই আলোটাই পথ দেখার জন্য যথেষ্ট। রতন আস্তে আস্তে উঠবার চেষ্টা করলো। না, সে উঠতে পারছে না, সে দাঁড়াতেই পারছে না। হামাগুড়ি দিতে দিতে দরজার কাছে পৌঁছালো এবং যতটা সম্ভব সে নিজেকে মাটির সঙ্গে ঘষড়ে ঘষড়ে সুড়ঙ্গের বাইরের দিকে বেরোবার চেষ্টা করলো। অবশেষে অনেকক্ষণ বাদে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পেরিয়ে সে সুড়ঙ্গের বাইরে যাবার মুখের কাছে এলো। সে দেখলো চারিদিক অন্ধকার, তার মানে বাইরে এখন রাত্রির হয়েছে। সে সুড়ঙ্গের কাছে আত্মরা হয়ে শুয়ে ভাবতে লাগলো, যে লোভ সে করেছে তার কোনো ক্ষমা হয় না। তবে তাকে এখন ভোরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে বাড়ি যাওয়ার জন্য। তো এখানেই গল্পটা শেষ করলাম। ভালো লাগলে বলবেন।